স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি ভূমি সারথী, আমার সঙ্গে আছেন লেখক কামরুল হাসান। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। এবারের বইমেলা কেমন দেখছেন? আচ্ছা, আমি আজকে প্রথম বইমেলায় আসলাম। আজকে বইমেলার প্রথম শুক্রবার। প্রথম শুক্রবারের তুলনায় প্রচণ্ড ভিড়। তো ভিড় দেখে মনে হচ্ছে মেলা জমে গেছে, মেলা জমে উঠেছে। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে অধিকাংশ এই পাঠকের হাতে বা যারা মেলায় আসছেন তাদের হাতে বই নাই, এবং বইয়ের স্টলে দাঁড়িয়ে বই দেখার পাঠকের সংখ্যাও খুব কম। ভিড় প্রচণ্ড বেশি। এটা জমজমাট ব্যাপার বলা যায়, কিন্তু দুঃখটা সেই যে খুব বেশি মনে হয় বিক্রি হচ্ছে না এখনও। পাঠকদেরকে আসলে কিভাবে বই পড়াতে উদ্বুদ্ধ করা যায়? দীর্ঘ বছর ধরেই আমরা অনেকেই ভাবছি, বলছি, লিখছি যে কিভাবে পাঠক বাড়ানো যায়। এ নিয়ে আমার খুব বড় একটা লেখা আছে, বই পড়ার সম্পর্কিত সুসমাচার, হ্যাঁ, এবং বইয়ের জন্য ভালোবাসা। আসলে এটা একটা সাংস্কৃতিক ব্যাপার, তো আমাদের এই সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে নানা কারণে। বই পড়ার সাথে আপনার চিন্তার ইতিহাস জড়িত, সাংস্কৃতিক বোধ জড়িত, তো এখানে শিক্ষার মান জড়িত। তো অনেকগুলো ব্যাপার আমাদের এখানে আসলে সীমাবদ্ধতা আছে, যার কারণে বইয়ের পাঠক সংখ্যা কমছে, বাড়ছে না। তো কিভাবে বাড়ানো যায়, এর জন্য রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেক উদ্যোগ দরকার, এই মোটিভেশনগুলো দরকার। এই প্রকল্প একটা বড় প্রকল্প আসলে, হ্যাঁ, এটা খুব সংক্ষেপে বলা যাবে না। ছোট্ট করে একটা মেসেজ দিতে পারেন যেটার মাধ্যমে পাঠকরা আসলে অল্প কিছু হলেও তারা বইমুখী হবে। আমরা তো ধরেন আমাদের দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সবসময় অসংখ্য সমস্যার মধ্য দিয়ে যাই, এবং একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো সমস্যা আসলে জ্ঞানগত সমস্যা। আমাদের জীবনের যে সংকট, সেই সংকট দূর করার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞানের প্রতি ভালোবাসা। তো এটা করার জন্য সামাজিক, রাষ্ট্রীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনার জ্ঞানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। তারপরেও যেটা করা যেতে পারে, ধরেন আপনারা প্রচার মাধ্যম আছেন, এই প্রচার মাধ্যমেও যদি ভালো ভালো বইয়ের প্রচার হয়, তাও হয়তো অনেক পাঠক বই পড়তে অনুপ্রেরণা লাভ করবে বলে আমি মনে করি। জুলাই বিপ্লবের আগের মেলাগুলোর সাথে 2025-এর বই মেলাটার তফাৎ দেখছেন কেমন? আচ্ছা, বাহ্যিকভাবে এখনও কোনো তফাৎ দেখি নাই। আরেকটা বিষয়, আমাদের আগের যে প্রশ্নটা ছিল যে যেহেতু আমাদের বই পড়ার সংস্কৃতিটাই নাই, সেহেতু আসলে এই বইয়ের উপর দিয়ে ওই একটা সময়ের পরিবর্তন, একটা বড় বিপ্লবের যে আপনার এই ইম্প্যাক্ট, সেটা আসলে খুব কমই বোঝা যাচ্ছে। হয়তো আমি যদি আর কিছু বই ঘাঁটতাম, দেখতাম, তাহলে বুঝতে পারতাম কি কি বই প্রকাশিত হয়েছে। আমি শুনেছি যে অনেক এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের উপর অনেক ধরনের বই প্রকাশ হচ্ছে, কিন্তু এখনও বোধহয় কোনো বই খুব একটা আলোচনায় আসে নাই। এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে 1968 সালে আপনার ফ্রান্সে একটা খুব বড় ছাত্র বিপ্লব হয়েছিল, এবং সেই ছাত্র বিপ্লবের পরে ওখানের বই পাঠকের সংখ্যা বেড়ে গিয়েছিল 40%, বই বিক্রির সংখ্যা বেড়ে গিয়েছিল 40%। আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে 6 মাস হয়ে গেল প্রায়, এখন পর্যন্ত তার কোনো ছাপ দেখা যায় নাই যে আমাদের বইয়ের বিক্রির সংখ্যা বেড়েছে বা পাঠকের সংখ্যা বেড়েছে। তার মানে হচ্ছে কি, আমাদের দেশের মানুষ আসলে তার ইতিহাস খুব একটা জানতে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না। হ্যাঁ, এটা একটা বড় একটা নেতিবাচক দিক। আমাদের আরও বড় ধরনের প্রভাব পড়া দরকার ছিল। প্রভাবটা কীরকম? জুলাই গণ অভ্যুত্থান শুধু না, ওর ভিত্তি না, আমাদের জাতির নানা ইতিহাস এখানে আসতে পারতো। মুক্তিযুদ্ধের ইতিহাস, 52-এর ইতিহাস, আমাদের হাজার বছরের ইতিহাস, এবং পাঠক সেগুলোকে গ্রহণ করতে পারতো, সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো। এই প্রভাবটা কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি অ্যাজ ইউজুয়ালি অন্যান্য বইমেলার সময় পাঠক যেভাবে আসে, আসলে পাঠক না, দর্শনার্থী আসে, ঘুরে, একটা বিনোদন, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বা একটা নতুন বই খুঁজে নেওয়ার যে তাড়না। আমি প্রায় 2 ঘন্টা ধরে মেলায় ঘুরছি, অনেকগুলো স্টল আমি দেখলাম, দাঁড়ালাম। আমি সত্যি বলতে সেরকম কোনো প্রভাব দেখি নাই, কারো চোখে মুখে দেখি নাই, কোনো ঘটনাও দেখি নাই। এবার মেলায় আপনার কি কি বই এসেছে? আচ্ছা, এবারের বইমেলায় আমার কোনো বই প্রকাশিত হয়নি, এজন্য আমার একটু মন খারাপ। হয়নি কারণ আমি অনেকগুলো পাণ্ডুলিপি নিয়ে কাজ করছিলাম, কিন্তু আমি কোনোটাই শেষ করতে পারিনি। তো তাড়াহুড়ো করে আমি আর বই করতে চাইনি, কিন্তু আমার আগের বই, অনেক বই আছে। তো যে পাঠক পড়েন নাই তার কাছে সেটাই একটা নতুন বই। আমার বই প্রকাশের মধ্যে আছে, আমার কিছু উপন্যাস আছে। আদর্শ থেকে বেরিয়েছিল গত বছর আমি কোনো আগন্তুক নই। আদর্শ থেকে আরেকটা বই আছে, উপন্যাস আমার,
নাম হচ্ছে মহাজীবন। তারপর একটা অনুবাদ আছে আদর্শ থেকেই, ম্যারিলিন মনরোর বায়োগ্রাফি, মাই স্টোরি। এরকম আরও কিছু বই আছে, আমার আরও কিছু অনুবাদ গল্পের বই আছে। বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের বাংলা অনুবাদ সাহিত্যের কি অবস্থা? আচ্ছা, আমাদের অনুবাদের অবস্থাও খুব ভালো না আসলে। আমাদের এখানে প্রচুর অনুবাদ বই প্রকাশিত হয়, কিন্তু সেগুলো হচ্ছে বেশিরভাগই মোটিভেশনাল, মানে সিরিয়াস টাইপের বই বেশি না। কিছু উপন্যাসও হয়তো হয়, কিন্তু মানে বিশ্ব সাহিত্যের বা জ্ঞানের ইতিহাস তো বিশাল। ধরেন রাজনীতির বই, অর্থনীতির বই, ইতিহাসের বই, দর্শনের বই, সেগুলো খুব একটা অনুবাদ হয় না। এখন করুণ অবস্থা আরও, কারণ অনুবাদকরা অনেকেই আপনার এই প্রযুক্তির হেল্প নেয়, গুগল ট্রান্সলেটের হেল্প নেয়, খুব একটা মানসম্মত না। আমি কিছু বই দেখেছি, মানে হাতে গোনা কয়েকজন অনুবাদক ছাড়া আমাদের আসলে খুব ভালো অনুবাদকও নাই, মানে একটা দরিদ্র অবস্থাই বলা যায়। আপনার কার বই পড়ে আপনি বই লেখার অনুপ্রেরণা পেয়েছেন, কিংবা কিভাবে বই লেখার অনুপ্রেরণা পেলেন? আপনার পছন্দের লেখককে? ছোটবেলায় তো আমরা সেবা প্রকাশনের বই পড়ে বড় হয়েছি। কিশোর থ্রিলার, মাসুদ রানা, কুয়াশা সিরিজ, ওয়েস্টার্ন, এগুলো পরে বড় হয়েছি। পরে জনপ্রিয় যেসব সাহিত্যিকরা ছিলেন তাদের বই পড়েছি। এরপর আমি সিরিয়াস সাহিত্যের দিকে চলে যাই, গল্প উপন্যাস যেটা হয় বিশ্ব সাহিত্যের। হ্যাঁ, তারপর ধরেন আমি আরও একটু সিরিয়াস পাঠের দিকেই চলে যাই, আমি দর্শনের দিকে চলে যাই, মনস্তত্ত্বের দিকে চলে যাই। তো আমি নির্দিষ্টভাবে কারো নাম বলতে পারবো না যে উনি আমার জীবনে খুব প্রভাব বিস্তার করেছেন বলে আমি লেখালেখির দিকে আকর্ষণীয় হয়েছি। ওভারঅল জ্ঞানের যে একটা সামগ্রিক এলাকা, বা জ্ঞানের যে একটা সামগ্রিক অঞ্চল বা দিক, সেটার প্রতি আমার একটা আকর্ষণ কাজ করেছে, যার কারণে আমি লিখতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে এতখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।